2024 রাজনীতিকে ভিন্ন বাস্তবতা এনে দাঁড় করিয়েছে। পাল্টে গেছে রাজনীতির যোগ বিয়োগ কিংবা হিসেব নিকেশ। সেই পথ ধরে সামনের দিনের রাজনীতির সমীকরণটা কেমন হতে যাচ্ছে। ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকার নতুন বছরে 3টি লক্ষ্য নির্ধারণ করেছে। একটি হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, অপরটি সংস্কার নিশ্চিতে রাজনৈতিক ঐক্যমত্য গড়ে তোলা এবং সবশেষ নির্বাচন করা রোডম্যাপ অনুযায়ী। লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের সামনে কি চ্যালেঞ্জ থাকছে, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ফার্নেস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম রেখেছি নতুন বছর ও সরকারের চ্যালেঞ্জ। আর এই আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। সেই সঙ্গে আরও আছেন ASM রাশিদুল ইসলাম, সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম 2024 আমাদের ভিন্ন রাজনৈতিক বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে এবং সেই পথ ধরে আসলে নতুন বছরের রাজনীতির হিসেব নিকেশটা কেমন হতে পারে? এটা আপনাকে ধন্যবাদ। এটা বলা বড় মুশকিল, কারণ রাজনীতির সামনে কি হবে এটা পরিষ্কার আমাদের কাছে এখনো মনে হয় না। কারণ যদি একটা পরিষ্কার রোডম্যাপ থাকতো যেটা রাজনৈতিক দলগুলি চাচ্ছে, হতে পারে একটু সময় হাতে নিয়েও যদি রোডম্যাপ দিত তাহলে কিন্তু এই সংকোচ দ্বিধাটা থাকতো না। যদিও আমাদের এখন এই মুহূর্তে একটা দেশের সব সেক্টরেই কিন্তু চ্যালেঞ্জ, কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জ কিন্তু খুব বিরাট, তারপরে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, সব দিকেই কিন্তু চ্যালেঞ্জ আছে। তো এই মুহূর্তে এটা ঠিক রাজনৈতিক চ্যালেঞ্জ যেটা আছে, ধরেন সংস্কারের ব্যাপার আছে। এখন আপনার 31 তারিখে ছাত্রদের যে আপনার দেওয়া হবে কি ডিক্লারেশন অফ ঘোষণাপত্র দেওয়ার কথা, এটা তো আপনার সব স্টেক হোল্ডারদের মতামত নিয়েই করা হবে। সংস্কারও তাই করতে হবে। কিন্তু সেই জায়গা থেকে প্রশ্ন রাখতে চাই, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 5 মাস পরে এসে কেন আসলে দরকার না? প্রশ্ন তো এখানেই। সেখানে স্বাভাবিকভাবে বিএনপি বলছে যে যদি এটাই করা হয় তাহলে যে এই যে আগে 15 বছর 17 বছর বিএনপি আন্দোলন করলো বা অন্য দলও যে আন্দোলন করলো, সেখানে তো তারা অনেক গুম খুন হত্যা নির্যাতন মামলা অনেক কিছু শিকার হয়েছে, সেগুলো এটার ভিতরে আসতে হবে, এইটি বলতো। তো আমার মনে হয় যে এটা সমস্যা না, কিন্তু এখানে সমস্যাটা একটাই বাঁধলো যে ছাত্ররা কিন্তু কোঠা সংস্কার নিয়ে আন্দোলন করেছে, অর্থাৎ চাকরির কোঠা। এই আন্দোলনে মোটামুটিভাবে ফ্যাসিস্ট সরকারের আপনার বিশেষ করে তখনকার প্রধানমন্ত্রীর একগুঁয়েমি অহংকার অপমানজনক কথাবার্তাতে এই আন্দোলনটা শেষ পর্যন্ত এক দফায় পরিণত হয়। এখানে কিন্তু আসলে সংস্কার ওইভাবে ছাত্র আন্দোলনের ভিতরে ছিল না, কিন্তু এখানে প্রত্যাশা, এই আন্দোলনের ভিতর দিয়ে একটা প্রত্যাশা তৈরি হয় যে প্রত্যাশা একটা মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন, এটা যেটা কিন্তু আসলে স্বাধীনতা যুদ্ধেরও এটাই অঙ্গীকার ছিল। ভাষার তারতম্য আছে, একই অঙ্গীকার, এবং 90-এর গণ আন্দোলন বলেন এখানে একই ছিল। আমরা কিন্তু বারবার রক্ত দিচ্ছি কিন্তু এইটা অ্যাচিভ করতে পারছি না, এটাও ঠিক। তো এই জন্যে আমি বলবো যে যেহেতু আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেয়ার পর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে সবসময় একটু দূরত্ব থেকে গেছে। এই দূরত্বের কারণে আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার বরাবরই একলা চলন নীতির দিকে গুরুত্ব দিয়েছে। কিন্তু সরকার তো বারবার আসলে ঐক্যমত্যের কথাই বলছে। ঐক্যমতের কথা বলছে, কথা বলা, আপনার সাথে আমার ঐক্যমতে কথা বলা, মুখে বলা, আর আন্তরিকভাবে আপনি আমার ফেস দেখে টের পাবেন, চোখ দেখে টের পাবেন যে আমি আসলে আন্তরিকভাবে আপনার সহযোগিতা চাচ্ছি কিনা। রাজনৈতিক দলগুলোর সাথে সেইভাবে কিন্তু ঐক্যমত প্রতিষ্ঠার জন্য আদান প্রদান বা কথাবার্তা ডায়ালগ এগুলি কিন্তু হয় নাই। সেখানে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার ঘাটতি দেখেন কি? ঘাটতি দেখি না, তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ আছে, কিছু কিছু বড় দলগুলোর কিন্তু সন্দেহ। রাজনীতিকরণের কথাও শুনি। এই অন্তর্বর্তীকালীন সরকার আদৌ নির্বাচন দেয় কিনা, এইভাবে যতক্ষণ পারে ক্ষমতায় থাকে কিনা, ঠেলতে ঠেলতে দেখা যায় রাজনৈতিক শূন্যতা তৈরি হয় কিনা, এই শূন্যতা পূরণে অন্য শক্তি আসে কিনা, এই ধরনের একটা নানান ধরনের কনফিউশন কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখন চলছে। তবে এটা ঠিক, আমি একটা জিনিস বলি যে আন্তর্জাতিক
আপনার ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছিল এই গত নভেম্বরের 15 তারিখে, বাংলাদেশের পত্রিকায় ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এই সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে পূর্বের অবস্থায় দেশ ফিরে যেতে পারে, অথবা সেনাবাহিনী এই সরকার দেশের দায়িত্ব নিয়ে নিতে পারে। ইতিমধ্যে সেনা প্রধান যেমনটি জানিয়েছে তিনি রাজনীতিতে হস্তক্ষেপ করবেন না, নিশ্চয়ই আপনি অবগত আছেন। না, সেনাবাহিনী প্রধান প্রথম আলোতে সাক্ষাৎকার দিয়েছে, এটা আমি পড়েছি। সেনাবাহিনী তো এটাই বলবে, সেনাবাহিনী তো বলবে দেশ না চললে আমি ক্ষমতা নেব, তখন তো সাথে সাথে প্রসিকিউট হয়ে যাবে, এটা বলে সেনাবাহিনী ডিসিপ্লিনের লোক। তার ইন্টারভিউ করতে গেছে, আপনি খেয়াল করে দেখেন ওই ইন্টারভিউর শেষের দিকে আপনার ইন্টারভিউ যিনি নিছেন তিনি কিন্তু বারবার বলানোর তাকে চেষ্টা করছে যে তাহলে কি করবে, সেনাবাহিনীর ভূমিকা কি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ অ্যাজ ইফ সেনাবাহিনী কি করবে এটা বলতে চাইছে। সেনাবাহিনীর ডিসিপ্লিন ফোর্স, সেনাবাহিনীর দায়িত্ব তারা পালন করবে, সরকার যে থাকবে তার নির্দেশ মানবে, যেটা কথা, যেটা বাইবেলের কথার মতো কথা বলে গেছে। তো এখন সেনাবাহিনীতে, আমাদের দেশের সেনাবাহিনী বলেন, দেশ বলেন, আমরা তো এই গ্লোবালাইজেশনের যুগে আমরা কিন্তু একা না, মনে রাখবেন। যে নাইলে ভারত এই যে আমাদের তিন পাশে ঘিরে আছে, বড় দেশ, বড় অর্থনীতির দেশ, জনগণ অনেক বেশি, ধরেন ভূখণ্ড বেশি, সবই বেশি, তারপরেও আপনি খেয়াল করে দেখেন আমাদের চাইতে অনেক ছোট দেশ মালদ্বীপ, সেখান থেকেও তাকে গুটিয়ে আসতে হয়েছে বিকজ অফ বিশ্বায়নের যুগ। বিশ্বায়নের যুগ কোনো দেশ একা না, কোনো দেশই একা না। সুতরাং আমাদের যে অবজ্ঞা করে চলছে ভারত, এই ভারত অবজ্ঞা করে কোনো লাভ নেই। আমাদের সামনের দিনে ভারত এবং মিয়ানমার আসলে বাংলাদেশের উদ্বেগ বাড়াবে কিনা? মায়ানমার তো উদ্বেগ বাড়াই রাখছে, কারণ হচ্ছে যে ধরেন প্রথম দিকে 8 লাখ লোক আসছে, এটা তো এখন 13 লাখে পরে হয়েছে। এরপর সীমান্ত এখন বিদ্রোহীদের সীমান্ত বিদ্রোহী মানে কি আরাকানের সীমান্ত, আরাকান আর্মির আরাকান দখলে চলে গেছে। এবং ওখানে তো অনেক গ্রুপ এবং অনেক জাতি। তো ওখানে তো মায়ানমার তো আমার মনে হয় যে জানতা হেরে যাওয়ার উপক্রম। তাদের কাছে ভূখণ্ড আপনার আরাকানের যে মানে যারা বিদ্রোহী তাদের মায়ানমারের 80% ভূখণ্ড কিন্তু তাদের দখলে চলে গেছে। এখন সামরিক জান্তার হাতে খুব জায়গা নেই। সুতরাং এই দেশ যদি দেখা যায় যে বিদ্রোহীরা বা দখলে নিয়ে ফেলছে বা তাদের দখলে, আমার মনে হয় এই আরাকান অনেক ভাগে, মায়ানমার অনেক ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। হয়তো একটা দেশের থেকে অনেকগুলো দেশ সৃষ্টি হতে পারে, বা বড় জোর যদি তাদের ভিতরে যদি ঐক্যমত আসে হয়তো অনেকগুলো ডাইরেক্ট প্রদেশ হতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে কিনা পরবর্তী অংশে সে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আপনার মন্তব্য শুনতে চাই। ধন্যবাদ জানাচ্ছি এ পর্যায়ে জনাব রাশিদুল ইসলাম। আমরা দেখলাম গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে একটা পরিবর্তন, বড় পরিবর্তন বললেও ভুল হবে না। সেই জায়গা থেকে নতুন বছরে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে চ্যালেঞ্জগুলো কি দেখেন? না, আপনাকে ধন্যবাদ। এবং আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি 2025 সাল। আমি বলবো যে 2024 সাল যেটি আমরা পার করে এসেছি, 2024 সাল বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় মানে ঐতিহাসিক একটি বছর। কারণ হচ্ছে আপনি জানেন যে প্রায় 16 বছর একটি দেশে, আমাদের দেশে মানে শেখ হাসিনার মতো একজন নিষ্ঠুর স্বৈরশাসক যিনি দমন পীড়ন নির্যাতনের মাধ্যমে দেশ শাসন করেছেন এবং বাংলাদেশের মানুষের ভোটাধিকার লুণ্ঠন করেছিলেন, সেই জায়গায় আমাদের সম্মিলিত এবং আমি বলবো যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা 5 আগস্ট যে আমরা স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছি। এরপর নতুন বাস্তবতা তৈরি হয়েছে সত্য। আজিজ ভাইয়ের সঙ্গে আমি একটি জায়গায় কিছুটা দ্বিমত করব যে নির্বাচনী যে রোডম্যাপের কথা বলা হচ্ছে, আমার মনে হয় কিছুটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি 16ই ডিসেম্বর বিজয় দিবসের ভাষণে নির্বাচনী রোডম্যাপের কিছুটা ইঙ্গিত দিয়েছেন। সেটা উনি বলেছেন যে 2026 সালের প্রথমার্ধে নির্বাচনের একটা ডেডলাইন দিয়ে দিয়েছেন। আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে অনৈক্যের জায়গাটা, যেমন আজিজ ভাই বলছিলেন, সেই জায়গাগুলোতে আমার মনে হয় আরও আমরা আলাপ আলোচনা সংলাপের মধ্য দিয়ে অনৈক্যটা দূর করা সম্ভব। যেমন আপনি যদি দেখেন যে 31 তারিখ ছাত্ররা যে জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল, সেখানে সরকার ওই দায়িত্বটি নিয়েছে। নিশ্চয়ই জায়গাটা সরকার কি দায়িত্ব নিয়েছে নাকি চাপে পড়েছে? না, সেটা থাকতে পারে চাপে, কিন্তু আমার মনে হয় সরকার দায়িত্ব নিয়েছে। কেন? কারণ আমাদের দেশে যে বড় রাজনৈতিক দল বিএনপি বা অন্য আরও কিছু রাজনৈতিক দলের এই জায়গায় দ্বিমত ছিল। তো সেই জায়গায় আমার মনে হয়েছে সরকার একটা ভূমিকা রাখার চেষ্টা করছে যেটা সবার
মানে আকাঙ্ক্ষার জায়গাটা যদি ঘোষণাপত্র আসে প্রকাশও করে, সেটা সরকারের দায়িত্বে। সরকার বলেছে যে এটি আমরা মোটামুটি সবার এক ধরনের সম্মিলিত থাকবে, যে সবার যে আকাঙ্ক্ষা বা আমরা সব রাজনৈতিক দলের জন্য ঐক্যমতের ভিত্তিতে এই ঘোষণাপত্রটি দেওয়া হয়, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সরকার সেটি করবে। কারণ আপনি যদি দেখেন যে 16 বছর বিএনপি এত বড় একটি রাজনৈতিক দল, তারা কিন্তু নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে বিরাট একটি সময় পার করেছে। সো আমরা 5 আগস্ট যে বিপ্লবের যে আমরা একটা ফলাফল পেয়েছি, এটি শুধুমাত্র গত 1 মাস বা 1.5 মাসের আন্দোলন থেকে এসছে এমন না। তো আমি আবার যারা এই সময় যাদের নেতৃত্বে দেশের মানুষ এক হয়েছে, সবারই এখানে কন্ট্রিবিউশন আছে, সেইগুলো যেন ঠিকমতো উঠে ওঠে, এবং সরকার সেই দায়িত্বটি আমার মনে হয় সঠিকভাবে পালন করবে। আর আপনি চ্যালেঞ্জের কথা বলছিলেন, আজিজ ভাই যেমন বলছিলেন, শুধু রাজনৈতিক চ্যালেঞ্জ না, এখানে আপনি দেখেন 2024 সাল কিন্তু শেখ হাসিনার যে পতন হলো, সেখানে কিন্তু অর্থনীতির একটি টালমাটাল অবস্থাও ছিল। আপনি যদি দেখেন যে আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে আর্থিক সেক্টরে, সেখানে বলা হয়েছে যে 16 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর আমাদের দেশ থেকে পাচার হয়ে গেছে। ব্যাংকগুলো কিভাবে একটি ব্যাংক আর একজন দখল করে নিয়েছে, এবং আপনি দেখেছেন যে কিভাবে আপনার বড় বড় যে মেগা প্রকল্পের নামে মানে প্রকল্পগুলোর ব্যয় বাড়িয়ে দেখানো হয়েছে, এবং সেখান থেকে 70% বড় বড় যেসব প্রকল্প, প্রায় 70% টাকা লুটপাট করা হয়েছে। তো এরকম একটা ভঙ্গুর অর্থনীতি কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আসলে রাজনীতির সাথে তো অর্থনীতির একটা বিরাট সম্পর্ক রয়েছে, রাজনীতি অর্থনীতি একেবারে একে অপরের পরিপূরক। এখন বিষয়টা হচ্ছে যে আমরা অর্থনীতিকে কীভাবে মিটিগেট করব, এটা কিন্তু শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়। এখানে আমার মনে হয় দেশের সব মানুষের, রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে। কারণ আপনি যদি দেখেন যে আমাদের দেশের 234 বিলিয়ন ডলার শেখ হাসিনা যে শাসন আমলে পাচার হয়ে গেছে, কত বড় মানে আমি অর্থনীতির ছাত্র, অর্থনীতিতে যদি বলা হয় যে একটি টাকা যদি মানে অনিয়মের মধ্যে কোনো টাকা যদি আয় হয়, সেই টাকা যদি দেশের মধ্যে ব্যয় হয়, তাহলে কিন্তু অর্থনৈতিক একটা সার্কুলেশন তৈরি হয়, সেখানে হয়তো কর্মসংস্থান তৈরি হয়। কিন্তু যখন একটি টাকা পাচার হয়ে যাচ্ছে, দেশের বাইরে চলে যাচ্ছে, তার মানে আমরা কিন্তু একেবারে ওই টাকাটা আমাদের ইকোনমি থেকে বের হয়ে যাচ্ছে। তো এরকম একটি অবস্থায় আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জটি শুধু অর্থনীতি ও রাজনীতি না, অর্থনীতি তো আছে। আর আমি বলবো যে আমরা যদি জাতীয় ঐক্য যেটি আমাদের 5 আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত আমরা যেটি দেখেছিলাম, যে শুধু রাজনৈতিক দল না, এখানে ডান বাম সব রাজনৈতিক দল, দেশের সব মানুষ, গরিব ধনী গরিব সবাই মিলে কিন্তু আমরা শেখ হাসিনার মতো একজন নিষ্ঠুর শাসককে এখান থেকে বিদায় করতে পেরেছি। আমার মনে হয় এই যে জাতীয় ঐক্যটা যদি আমরা মানে অটুট রাখতে পারি, তাহলে আমাদের চ্যালেঞ্জগুলো হয়তো রাশিদুল ইসলাম, আমরা জাতীয় ঐক্যটা কেন 5 মাসের এই ব্যবধানের মধ্যে ধরে রাখতে পারলাম না? আমাদের মূল সমস্যাটা বা সংকটের জায়গাটা কোথায়? না, এখানে তো আপনি যদি ধরেন, আমি যদি স্পষ্ট করে বলি, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল যেখানে দেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, তারা তো বলবে যে আপনি দ্রুত নির্বাচন দেন। আবার সংস্কারের যে আকাঙ্ক্ষা, এটিও কিন্তু মানুষের মধ্যে আছে, এটিও কিন্তু বড় ধরনের জন আকাঙ্ক্ষা। এটি যদি আপনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, আমি বলছি যে দুইটাকে সরকারকে দায়িত্ব নিতে হবে। এই যেমন নির্বাচন এবং সংস্কার, দুইটাকে তাল মিলিয়ে কিভাবে এটাকে দ্রুত করা যায়। আরেকটি বিষয় আমি বলতে চাই যে গণ অভ্যুত্থানের যে কিন্তু আমাদের একটা দারুণ একটা সুযোগ করে দিয়েছে, একটি গণতান্ত্রিক, মানবিক এবং বহুত্ববাদের একটি রাষ্ট্র গঠনের সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি শুধু সরকার না, রাজনৈতিক দলগুলোকেও ভূমিকা রাখার আহ্বান জানাবো। আমরা দেখছি যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব, তার মূল কারণ নির্বাচন এবং সংস্কারকে কেন্দ্র করেই। নির্বাচন এবং সংস্কার ইস্যুতে আমরা মতৈক্যে পৌঁছাতে পারবো কিনা এবং সেখানে কি চ্যালেঞ্জ থাকছে, সেই আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশসন্ধার এই পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে নতুন বছর ও সরকারের চ্যালেঞ্জ এই শিরোনামে। আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, নির্বাচন সংস্কারের বিষয়ে মতৈক্য আসবে কি? দেখেন, অনেক জায়গায় গিলোটিন দিতে হইতে পারে। ধরেন, আমি জাস্ট উদাহরণস্বরূপ বলি, ধরেন বিএনপি বলছে ওয়েস্টমিনস্টার সিস্টেম, অর্থাৎ যে সিস্টেমের নির্বাচন হতো সেই নির্বাচন। জামাত বলছে আনুপাতিক হারের নির্বাচন। এই বড় দুই দলের ভিতরে ধরেন এই জায়গায় দুজন স্টিক করলো, সমাধানটা কি? সমাধান নাই। আবার ধরেন নির্বাচনে আপনার প্রতীক থাকবে কি থাকবে না, এটা নিয়ে দ্বিমত আছে ওই লোকাল গভর্নমেন্টে। তো এইসবগুলো তো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, তাই না? এখন ধরেন আমার ধারণা আপনাদের টেবিলে আলোচনা হয়েছে আমার লেখা নিয়ে, যে
আনুপাতিক হারের নির্বাচনের পক্ষে আমি ছিলাম, কিন্তু এখন আমি মনে করি এই পরিস্থিতিতে আনুপাতিক হারে নির্বাচন হওয়ার সুযোগ নাই। কারণ একক সংখ্যাগরিষ্ঠতার নেতিবাচক দিকগুলো তো আমরা দেখেছি। না, তা আছে, কিন্তু এই মুহূর্তে না। কারণ আমাদের দেখেন, এই এখন আমরা অনেক কিছুতে ধরেন সামনে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের ভিতরে টানাপোড়েন চলছে, এটা মানলাম। এটা থাকবে, যার যার দলের একটা নানান রকম পলিসি থাকবে। তো কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে কিন্তু সবাই এক আছে, ছাত্র জনতা সব এক আছে। তো সুতরাং ওই জায়গায় আমাদের সমস্যা না। কিন্তু এই যে সরকারগুলো, সেখানেও তো মাঝে মাঝে আমরা দ্বিমতের কথা শুনি, কখনো আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্ন এলে। না, সেটা ভিন্ন। দুইটা জিনিস হয়েছে। একটা পক্ষ আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আর এক পক্ষ আছে যে আওয়ামী লীগকে বিচার করা। তো বিচার যেভাবে যাকে ধরে তার কাছে 1000 কোটি, বিচার করলে তো আওয়ামী লীগ এমনিই শেষ হয়ে যায় কথার কথায়। আর নিষিদ্ধ করা গণতান্ত্রিক যুগে কিন্তু সমাধান না। আপনি দেখেন, ওই ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, এখন সমন্বয়করা কিন্তু ইয়েতে থাকে, চিন্তায় থাকে, কে কখন খুন হয়ে যায়, গুম হয়ে যায়। এই আতঙ্ক একবার মাঝখানে শুরু হয়েছিল না? সুতরাং ধরেন একটা বড় দল, প্রত্যেকটা গ্রামে, পরিবারে, মহল্লায় সমর্থক আছে আওয়ামী লীগের। আপনি দেখেন, এই হয়েছে কেউ না কোনো হয়েছে, এই 16 বছর এত দমন পীড়ন, বিএনপির একটা লোক নিষ্ক্রিয় হয়েছে? হ্যাঁ, হয়তো নিষ্ক্রিয় হয়েছে, কিন্তু একটা দল পরিবর্তন করে নাই কেউ। আমাদের দেশে আওয়ামী লীগেরও কিন্তু কেউ দল পরিবর্তন, জামাতেরও করে না। আমাদের দেশে এইটি হলো বড় সংকট, যে ন্যায় অন্যায়কে কিন্তু না, যে দল করে ওইটাই করে। সুতরাং এই জন্যেই আমি বলবো যে একটা দলকে যখন আপনি নিষিদ্ধ করবেন, তখন কিন্তু হয় সে আন্ডারগ্রাউন্ডে যাবে, নাহলে চরমপন্থা অবলম্বন করবে। তাকে পলিটিক্যালি ফেস করতে হবে, পলিটিক্যালি ফেস করবে। আর আওয়ামী লীগ তো বহুত ক্রাইম করছে, হ্যাঁ, অর্থনৈতিক ক্রাইম, খুন করেছে, সব করেছে, আয়নাঘর। এইরকম কোনো পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশের নামে আয়নাঘর থাকতে পারে এটা ভাবাই যায় না, বাংলাদেশে তাও ছিল। সুতরাং এদের বিচার করলেই কিন্তু আমার ধারণা নিঃশেষ হয়ে যায়। সামনের নির্বাচনে তারা প্রার্থী দিতে পারবে না। তো এখানে ছাত্ররাও চাচ্ছে নিষিদ্ধ করা। ধরেন জামাত, আওয়ামী লীগ কিন্তু অত কঠোর না আমার কাছে মনে হয়েছে নিষিদ্ধ করার ক্ষেত্রে। দুজনেই কিন্তু চাইছে যে হ্যাঁ, বিচার হোক, বিচারের পরে বা বিচার করে তাদের নির্বাচনে আসা উচিত, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং এটা তো একটা জটিলতা আছে। কারণ ছাত্ররা আপনার ধরেন এই 5 আগস্ট যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু দাবি রেখেছে, 5-4 দফা দিয়েছে, তার ভিতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই দাবি কিন্তু আছে। তো এখন সবার সাথে যখন আলোচনা করবে, ছাত্ররাও তো একটা স্টেক হোল্ডার, তো ছাত্রদের এই দাবি মাইনাস করে ছাত্ররা রাজি হবে কিনা, এটাও ভাবনার ব্যাপার। সুতরাং আপনি খেয়াল করে দেখেন, আমাদের দেশে হোসেন মোহাম্মদ এরশাদের সময়ে কতগুলো সংস্কার প্রস্তাব ছিল, বাস্তবায়ন হয় নাই। শাহাবুদ্দিন সাহেব যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিল, তিনিও 21-22টা সংস্কার প্রস্তাব রেখেছিল, পাশ হয় নাই, একটা পাশ হয় না, পরবর্তী পার্লামেন্টে এসে পাশ করে নাই। তারপরে আপনি দেখেন 111-এর সরকার, অল্প সময় থাকলে 111 সময় প্রায় 121-22টা সংস্কার প্রস্তাব। তার জন্য তো বড় দল, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপির তো অনেক বড় বড় ডাকসের নেতারা পলিটিক্স থেকে আউট হয়ে গেছে। তারপরে সেই সংস্কার কোনোটা কিন্তু হয়নি, নেক্সট পার্লামেন্ট অনুমোদন করে নাই। সুতরাং যত সংস্কারই করেন, এই সংস্কারগুলোর যদি ঐক্যমতের ভিত্তিতে না হয়, তাহলে তো আপনি দেখবেন নেক্সট পার্লামেন্ট যেটা ইলেক্টেড হয়ে আসবে, অনুমোদন না করলে এই এক্সারসাইজের কোনো মূল্য নেই। 72-এর সংবিধান নিয়েও কিন্তু নানামুখী আলোচনা হচ্ছে না, সেটা দিয়ে তো তীব্র বিতর্ক। এই জন্যই তো তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি গিয়ে বলল, তাই না, যে ঐক্যমতের ভিত্তিতে আলাপ আলোচনা করে এটা দেওয়া হবে। আমরা যতটুকু জানি ল অ্যাডভাইজার আপনারকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সবার সাথে কথা বলার জন্য। তো এইভাবে কথা বললে তো হয় না, এই জায়গায় হলো সমস্যা। এক ব্যক্তি ঘুরে ঘুরে কথা বলবে, এটা হলো। সব রাজনৈতিক দলের নিয়ে প্রধান উপদেষ্টা বসবে, রাউন্ড টেবিলে বসবে, আলোচনা করবে। সব আলোচনা একে অপরের, ধরেন আপনার সামনাসামনি কথা বলা, আমি হয়তো কিছু হাইড করব না, আমি অনেক জায়গায়, কিন্তু দূরে দূরে কথা বলা, অর্ধেক করবে অর্ধেক করবো না, এই প্রসেসটাই তো রং।
আমরা জানি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্য 15 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সরকারকে ছাত্ররা। সেই জায়গা থেকে এই প্রক্লেমেশন এখন নতুন করে জটিলতা তৈরি না, ধরেন বিএনপি যেমন বলছে যে 16 বছরেরটাও যুক্ত হইতে হবে, হ্যাঁ এটা অ্যাকোমোডেট করবে আমার ধারণা, করবে। কিন্তু জামাতও তো কইতে পারে যে আমাদেরও তো ফাঁসি হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, আমাদের ঘর থেকে বেরোতে দেয় নাই, অফিসে যেতে দেয় নাই। তারা তো বৈঠকের সময় হয়তো ওপেন বলে নাই, বলবে তো। সুতরাং তখন আর একটা কাজ লাগতে পারে, তাই না? সুতরাং আপনাকে ফেস টু ফেস বসতে হবে আন্তরিকতার সাথে। কারণ হচ্ছে যে আলটিমেটলি নির্বাচনে ধরেন আওয়ামী লীগ নাই ফিল্ডে, বিএনপি সরকারে আসার সম্ভাবনা, দ্বিতীয় শক্তি হলো জামাত ইসলাম, এই তো অবস্থা হবে। তো এই দুটো দলকে অন্তত ফুল কনফিডেন্সে রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু সেটা তো আমার তো মনে হয় দূরত্ব থাকতেছে। এই যে বলেন, এই যে জামাত যে বিএনপি কইছে 16 বছর এটা থাকতে পারে, জামাতও তো কইতে পারে। কি করবেন আপনি? ফাঁসি দিছে না এগুলো, তখন ওই ফাঁসি দিছে, ফাঁসিকে কি বলবেন আপনি? তারা তো বলতেছে শহীদ হয়েছে, তাই না? এখন অন্যরা তো শহীদ বলবে না, তখন কি করবেন? ওরা সমাধান কি দিয়ে করবেন? এটা তো আসেই নেই সারফেসে। সেখানে একটু জানি রাশিদুল ইসলাম নতুন করে জটিলতা তৈরি করছে কিনা এই বিষয়গুলো। কোন বিষয়টা? এই যে প্রক্লেমেশনের বিষয়গুলো। আমার মনে হয় আজিজ ভাই যেটি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ, সে নিবিড় সংলাপের মাধ্যমে এটা সমাধান হতে পারে। এটা আমি যদি আমার ওপিনিয়ন হলো যে এটা খুব বেশি জটিলতা হবে, এটা আমার মনে হয় না। কারণ আপনি যদি দেখেন যে ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা আমাদের দেশের বিরুদ্ধে করছিল, ভারতের অনেক মেইন স্ট্রিম মিডিয়া, সেই জায়গায় আপনি দেখেছেন যে তখন কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি কিন্তু বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বা ধর্মীয় যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে কিন্তু উনি কথা বলেছেন, এবং সেটা আমি মনে হয়েছে সেটা খুব আন্তরিকভাবে উনি কথা বলেছেন। সেটার একটা উনি অনেক ভালো পরামর্শ পেয়েছেন। এবং আপনি দেখেন যে সরকার এই প্রোপাগান্ডার এগেনস্টে মোটামুটি ভালো কাজও করছে না। এটা আমার কাছে মনে হয়েছে যে রাশিদুল ইসলাম, সরকার যদি আন্তরিক হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলো আসলে কেন আস্থা রাখতে পারছে না, বা তাদের আসলে উদ্বেগের জায়গা? না, আপনি যেটি বলছিলেন এই বিষয়ে তো এখনো ওইভাবে সংলাপ শুরু হয়নি। এটা সরকার তো 2-3 দিন আগেই এই দায়িত্বটি নিয়েছে। যে আপনি যেটি বলছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বিষয়ে, আমার মনে হয় সরকার, আজিজ ভাই যেটি বলছিলেন, সরকার হয়তো এটা করবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। কারণ রাজনৈতিক দলগুলো বিএনপি যদি বলেন, জামাত ইসলাম যদি বলেন, তারা তো রাজনৈতিক এই একটা সিদ্ধান্ত, এটা ঐক্যমত আসতে হলে তারা তো বড় স্টেক হোল্ডার, তাদের কাছ সঙ্গে তো অবশ্যই কথা বলতে হবে, এবং সেটি অবশ্যই খুবই আন্তরিকভাবে বলতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্রতি সাধারণ মানুষের একটু বিশ্বাস আছে। ওনার যে লেভেল, উনি আন্তর্জাতিকভাবে অত্যন্ত বাংলাদেশের মানুষের আমরা গর্ববোধ করি। এবং আমার মনে হয় উনি এই রাজনৈতিক দলগুলোর মাধ্যমে, শুধু রাজনৈতিক দল না, আমার মনে হয় যারা রাজনৈতিক দলের বাইরে অনেক সাধারণ মানুষ তাই এই যে বিপ্লবে অংশগ্রহণ করেছে, অনেক সাধারণ মানুষের তারা রক্ত দিয়েছে, তারা আহত হয়েছে। আমরা ওনার সবার সাথে উনি কথা বলে, এবং যার যতটুকু প্রাপ্য সেটা থাকা উচিত। কারণ বিএনপির সঙ্গে জামাত ইসলাম মতো তারা দীর্ঘদিন এটা সংগ্রাম করেছে। তো আবার ছাত্ররা যদি দেখেন যে ছাত্ররা যখন বিপ্লবটি সংগঠিত হয়েছে তখন তারা নেতৃত্ব দিয়েছে, এটা তো সত্য, এবং তাদের সঙ্গে দেশের মানুষ তাদের ডাকে আহ্বানে সাড়া দিয়েছে। যার যতটুকু কন্ট্রিবিউশন আছে সেটা আসবে, আমি বিশ্বাস করি, এবং সেটা সরকারকে সে দায়িত্বটি নিতে হবে। আর আপনি চ্যালেঞ্জ এখানে কিন্তু একটি বিষয় বলতে চাই, আমি যেটি বলছিলাম যে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে হয়তো বিতাড়িত করতে পেরেছি, কিন্তু আপনি যদি দেখেন যে ফ্যাসিস্ট সরকারের কিন্তু যে রাষ্ট্রের মধ্যে এখনো অনেকে, আমি বলতে যে দীর্ঘ 16 বছরের একটি বেসামরিক আমলা বলেন, সামরিক আমলা, তারা কিন্তু এখনো রয়ে গেছে এই জায়গাগুলোতে। কিন্তু এখনো আমি বলছি যে ফ্যাসিজমটা যদি সত্যিকার অর্থে আমরা দূর করতে চাই, আমরা যে বৈষম্যের এগেনস্টে যে আমরা আন্দোলন করেছি এবং রক্ত দিয়ে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেটা যদি সত্যিকার অর্থে যদি সুফল আমরা পেতে চাই, আমার মনে হয় সেই জায়গাগুলোতেও সরকারকে আরও কঠোর হয়ে কাজ করতে হবে। আমি বলছি যে হ্যাঁ, এটা হঠাৎ করে করা যায় না, 5 মাসে হয়তো সেটা সম্ভব হয়নি। আগামীতে সরকার নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে সরকার সেই জায়গাগুলোতে কাজ করবে। কারণ আপনি দেখেন যে আজিজ ভাই যেটি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়তো আমরা এখনও সেইভাবে, কারণ কি আসলে 16 বছর যদি দেখেন আমাদের বাংলাদেশের যে পুলিশ কোন পর্যায়ে চলে গিয়েছে। পুলিশ রাতে ভোট করে দিয়েছে সরকারের পক্ষে, পুলিশ
ছিল মেরে দিয়েছে। মানে এই পুলিশকে যদি আপনি ঠিক করতে চান, আমি পুলিশের যারা আছেন, আমরা আমাদেরই দেশের মানুষ, আমাদেরই ভাই ব্রাদার, আমাদেরই আত্মীয় স্বজন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, পুলিশ তো আসলে সাধারণ মানুষের সাথে বন্ধুত্ব ছিল না। পুলিশ একটি স্বৈরাচার সরকারকে বাংলাদেশে টিকিয়ে রাখার জন্য মানুষকে ভোট দিতে দেয়নি এই পুলিশই, তাই না? এই জায়গা থেকে সরকারকে আরও কঠোর হয়ে, আমি বিশ্বাস করি যে সরকার নতুন বছরে আরও কঠোর হয়ে, সত্যিকার অর্থে কোথাও ফ্যাসিজম থাকবে না, দেশের মানুষ তাদের প্রাপ্য সেবাটুকু পাবে। এবং যে 2025 হোক, যখনই নির্বাচন সংগঠিত হোক না কেন, আমি বলবো যে একটা মানুষ যে ভোট দিতে পারি নাই, আমি ব্যক্তিগতভাবে আমরা আমাদের ফ্যামিলি অনেকেই ভোট দিতে পারি নাই, আমি বলবো যে একটা ভয়ভীতিহীন পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে মানুষ পক্ষপাতিহীন একটি পরিবেশের জন্য ভোট দিতে পারে, সেই কাজটিও সরকার করবে। এবং আজিজ ভাই যেটি একটু মানে সন্দেহ প্রকাশ করছিল, এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে নিশ্চয় সন্দেহ আছে যে কবে নির্বাচন হবে, একেবারে ডেডলাইন। প্রশ্ন যে 2025 নির্বাচনের বছর হবে কিনা, কি আসলে সম্ভাবনা কতটুকু দেখেন? আমি প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশধারী পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। রাশিদুল ইসলাম, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনৈতিক দলগুলোর মাঝে নির্বাচন নিয়ে এক ধরনের সন্দেহ তৈরি হয়েছে, সেই জায়গা থেকে 2025 নির্বাচনের বছর হবে কি না, সেটা তো এক্স্যাক্টলি আমার পক্ষে বলা সম্ভব না। তবে আমরা আগে যে আলোচনা করছিলাম যে সরকার নিশ্চয়ই আন্তরিক নির্বাচনের বিষয়ে, কারণ আপনি দেখেন যে 5 আগস্ট আমরা যে একটি বিপ্লবের মাধ্যমে একটা নতুন সরকার পেয়েছি, মানে আমরা দেশের একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সেটা তো আমাদের সবারই তো আকাঙ্ক্ষা যে এখানে একটা গণতান্ত্রিক একটি পরিবেশ তৈরি হবে, একটি গণতন্ত্রে আমরা একটি ভোট দিতে চাই। তো নিশ্চয়ই আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার তো প্রয়োজন, পাশাপাশি আমরা নির্বাচনও চাই, একটি গণতান্ত্রিক নির্বাচন চাই। এই দুইটাকে সমন্বয় করে সরকার এবং রাজনৈতিক দলগুলো আন্তরিক হয়ে একটু সমাধান বের করবে, এবং আমার বিশ্বাস যে সেটি সেই আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে বলেন, আমি মনে করি যে ইতিবাচক দিকে আমরা যাচ্ছি, এবং নির্বাচনে একটা রোডম্যাপও কিন্তু শুরু হয়ে গেছে, নির্বাচনী কার্যক্রম। জনাব এম এ আজিজ, প্রধান নির্বাচন কমিশনার যেমনটি বলেছে যে 25শে ডিসেম্বরকে ধরে তিনি সার্বিক কাজ এগিয়ে নিচ্ছে, সেই জায়গা থেকে আমরা কি ধরে নিতে পারি যে 25 সালেই আসলে নির্বাচন হবে? না, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছিল যে 2 তারিখে ভোটার লিস্ট দিবে। হ্যাঁ, ভোটার লিস্টও রেডি। এখন তাদের প্রস্তুতি তো প্রায় শেষ, তারা বলেছে। সরকার চাইলেই তারা নির্বাচনের আপনার শিডিউল দিয়ে দিতে পারবে। হ্যাঁ, এবং রাজনৈতিক দলগুলো আমার কাছে মনে হয় রেডি। হ্যাঁ, কিন্তু সরকারের পক্ষ থেকে আপনার পরিষ্কার কোনো ধারণা দেওয়া হচ্ছে না। যেমন ছাত্ররা বলেছে আগে সংস্কার তারপরে নির্বাচন, এটার তো সমাধান লাগবে। তবে আমি মনে করি যে ছাত্ররা যেটা চায় সরকার সেটা মানে, আবার সরকার যেটা বলে ছাত্ররাও তা মানে, এটা খেয়াল করছি। শুধু দেখা গেছে যে বিএনপির থেকে আপত্তি দিলে সেই জায়গায় ফাম্বল করতে থাকে, আটকায় যায়। হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় তাদের হিসাব আছে যে বিএনপি বড় দল যদি কোনোটা এগ্রি না করে সেটাতে উতরানো সরকারের পক্ষে কঠিন। সেখানে ছাত্রদের দাবিও করছে যে আগে আওয়ামী লীগের বিচার, তারপর নির্বাচন। হ্যাঁ, ওটাও বলছে। তো এটা তো বিচার কিন্তু দলগুলি চায়, সুতরাং নির্বাচন বিচার তো 1 বছরের ভিতরে করবে, আইন উপদেষ্টাও বলেছে বোধহয়। সুতরাং সরকারও তো বলতেছে 1 বছরের ভিতরে। তারপরে আপনার অ্যাটর্নি জেনারেলও বলছে 1 বছরে বিচার লোয়ার কোর্টে হওয়া সম্ভব, কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া, রিভিশন পর্যন্ত যাওয়া, এটা হয়তো সময় সাপেক্ষ অনেক সময়, কিন্তু লোয়ার কোর্টে বিচার হওয়া সম্ভব। এবং ধরেন প্রত্যেকটা এমপি পলাতক, প্রত্যেকটা এমপির কাছে 1000 টাকা আছে। হ্যাঁ, এখন সবগুলোর যদি বিচার করে, বিচার না করলে ধরা পড়বে। কেউ যদি ধরা নিয়ে থাকে, এখন ধরেন সেনাপ্রধান বলছে যে 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে, তারা কই? এখন তো দেখি ভারতের নিউ মার্কেটে ঘুরে বেড়ায়, বাগানে ঘুরে বেড়ায়, দুবাইতে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আওয়ামী লীগের একটি সংগঠক ধরা পড়ে নাই, একটি সংগঠন না। যারা আওয়ামী লীগের হাইব্রিড বাইরের থেকে, যেমন ধরেন আনিসুল ইসলাম মাহমুদ বা সালমান রহমান, এই টাইপের লোকজন ধরা পড়ছে। আওয়ামী লীগ যারা অর্গানাইজেশন করে এরা একটাও নাই। ধরেন এগুলোর জবাব কি দিবেন? চিফ প্রসিকিউটর কিন্তু সম্প্রতি জানিয়েছিল যে ওবায়দুল কাদের গণঅভ্যুত্থানের পর 3 মাস দেশে অবস্থান করেছে, এখনো কারা আসলে স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছে না। দেখেন, আবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছিল আমাদের জানাইলে আমরা ধরতাম, তো উনি কি ঘাস খায়?
উনি কি করে সরকারের বসে থেকে? আমার কথা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত প্রশাসন ঠিক না করতে পারবে, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু নিরপেক্ষ নির্বাচন করা কঠিন আছে। কারণ অনেকেই বলে, এমনি বাই দিবাই বলে যে হাসিনা পালাইছে ভারতে, কিন্তু সচিবালয়ে গেলে পাওয়া যায় হাসিনারে। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে আপনি দেখেন, যখন বলে না, ইংরেজিতেও বলে, বাংলাতেও বলে, যখনকার কাজ তখন করতে হবে। এটা তো করা হয় নাই। আপনি পুলিশের আজকে 5 মাস গেল, পুলিশের ভিতরে আপনি ইউটিউব ঘাটলেই কিন্তু বোঝা যায় কে কে গুলি করছে। অনুসন্ধান 5 মাস করে পুলিশ যারা গুলি করছে, যারা দুর্নীতি করছে, তারা জেলে ঢুকান। যারা পালায় গেছে তাদের বিচার করে ধরতে পারলে, আর বাকিরা আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করতেন, তাহলে তো পুলিশ ট্রমার থেকে বেরিয়ে আসতো। এখন যে ঘাটতি হলো, আপনার ছাত্ররা যে আন্দোলন করছে, এর ভিতরে এসএসসি ইন্টারমিডিয়েট পাস আছে না, গ্রামে গঞ্জের আছে না, সেখান থেকে নিতেন। তারপর আনসার আছে, বিডিপি আছে, স্কাউট আছে, এখান থেকে নিয়ে আপনি আর্মিতে তো অফিসার র্যাঙ্কে 6 মাসের ট্রেনিং দিয়ে আপনার অফিসার বানায়, তো শর্ট করছে। তো আপনি এইভাবে পুলিশ পূরণ করতে পারতেন। ধরেন এই যে প্রশাসন ক্যাডারের আন্দোলন করতেছে, তার বিপরীতে 25 ক্যাডার। প্রশাসন ক্যাডার থেকে, প্রশাসন ক্যাডার একটা ক্যাডার, হ্যাঁ, সেখানে 25 থেকে 26,000 লোক আছে। হ্যাঁ, আপনার প্রত্যেকটা মিনিস্ট্রির অধীনে যত বিভাগ দপ্তর আছে, সব জায়গায় দেখবেন চেয়ারম্যান, এমডি, ডাইরেক্টর সব তারা। তো তারা কি একা মনোপলি হবে কেন? আপনি প্রশাসন ক্যাডার থেকে বেছে কত কিছু হলে সব ডিসি পদায়ন করছেন। ডিসি কেন? 25টা ক্যাডারে নিয়ে এটা তো আর আর্কিমিডিস হইতে হয় না। আর 25টা ক্যাডার থেকে নিয়ে, ঠিক আছে, প্রশাসনের কিছু রাখেন যারা বণিকবার্তা রিপোর্ট দিছে যে 95% প্রশাসনের ক্যাডারের কর্মকর্তা ছিল ফেসিবাদের দোষর। আপনি ওখান থেকে ডিসি দিলেন কেন? বাস্তবতায় আসলে জনপ্রশাসনের কর্তা ব্যক্তিরা কি সংস্কার চায়? না, এখন তো চায় না। তারা বলছে তো, এটা এই জন্য বলছি, শুরুতে যদি করতো তাহলে কিন্তু ওরা মাথা তুলে দাঁড়াতে পারতো না। শুরুতে আপনি ডিসি পদায়নের ক্ষেত্রে আপনি 25টা ক্যাডার থেকে নিতেন, 80% নেন, প্রশাসনটা 20% নেন। যেটা অফার সংস্কার কমিশন, সেটা তো অত্যন্ত যৌক্তিক আপনার প্রস্তাবনা আসছে। কি আসছে যে প্রশাসন ক্যাডারে 25%, আর 25 ক্যাডারে 50%, আর 25 ক্যাডারে 50% ওরা দিতে রাজি না। 25টা ক্যাডার মানে হলো মাত্র 2% করে পাইছে, আর ওরা একাই 50%। তারপরে ওরা খুশি না, ওরা পুরোটা খাইতে চায়। তো কেন এই 25টা ক্যাডার থেকে লোক নিল না? সুপিরিয়র সার্ভিস বন্ধ করে দিয়েছে। বলা হয়েছে তো প্রশাসন সংস্কার কমিশন, যেটা তারা তো ঠিকই বলেছে, আপনার যখন আপনার ডেপুটি সেক্রেটারি হবে তখন মেধার ভিত্তিতে হবে, সব ক্যাডার এসে ইন্টারভিউ দেবে, যারা যোগ্য তারা সামনে আসবে। এটা যৌক্তিক কথা, আপনি যৌক্তিক কথা। ওরাও বিসিএস দিয়ে আসে, এরাও বিসিএস দিয়ে আসে, ওরা সারা দেশ চালাবে, এটা কি করে হয়? একদম ইউএনও পর্যন্ত প্রশাসন ক্যাডার, খেয়াল করে দেখেন, একটা ক্যাডার। আর 25টা ক্যাডার ওরা জীবনে ওই ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির উপরে উঠতে পারে না। আর আপনি বলেন শিক্ষা ক্যাডারের লোক যায়, শিক্ষা ক্যাডারের সচিব কেন হবে না? যার যার ক্যাডারের শেষে হবে না, তারা তো এইটাই ডিমান্ড করে। তার ক্যাডারে তার মিনিস্ট্রির কাজ তো সে ভালো বুঝবে, সেখানে প্রশাসন লাগবে কি কেন? সুতরাং এটা হলো সময় প্রথম করা উচিত ছিল। প্রথম, যেমন ধরেন যাত্রাবাড়িতে একটা মেডিকেলে একটা ছাত্র মারা গেছে, এই জন্য 15টা প্রতিষ্ঠানে যা দিন ধার্য করে হামলা করলো। 3 ঘন্টা পরে পুলিশ আসলো। অনেকেই পুলিশের অভিযোগ করছে যে পুলিশ ওখানে 3 ঘন্টা পরে আসছে। আমি তো বলবো ঠিকই করছে, কারণ তারপরে আর্মি গেছে, র্যাব গেছে, তারপরে এটা ঠিক করছে। বলেন পুলিশ যদি ওই ধরনের আক্রমণ নিয়ন্ত্রণ করতে চায়, তাদের সাউন্ড গ্রেনেড মারতে হবে, টিয়ার গ্যাস মারতে হবে, ব্ল্যাঙ্ক ফায়ার মারতে হবে, তারপরে লাঠি চার্জ করতে হবে, তখন এই ফৌজিবাদের দোষর, এগুলো জেলে ঢুকা। তো এই জন্যই তো বলছি যে পুলিশকে যারা আছে, যারা নির্দোষ, 100% তো দোষ না, নির্দোষ পুলিশগুলোকে বের করে তাদের সাধারণ ক্ষমতা ঘোষণা করে দেওয়া, আর পুলিশ যে ঘাটতি সেটা পূরণ করা। এখন তো আমরা তো সেনাবাহিনীকে তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। তো আপনি সেনাবাহিনী যেখানে লাগে সেনাবাহিনী কাজে লাগান না। যদিও সেনাবাহিনীর ট্রেনিং কিন্তু এই ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু
বন্ধ করার ট্রেনিং থাকে না, সেনাবাহিনী কিন্তু বল প্রয়োগের ট্রেনিংই থাকে। কোনো সমস্যা হলে গুলি করো, সোজা কথা। আপনি দেখেন না, গার্মেন্টস ইন্ডাস্ট্রি একবার আন্দোলন হলো, সেনাবাহিনী নামাইছে, গুলি করে একজন মারিয়ে ফেলছে। তো সুতরাং যার কাজ তাকে করে। পুলিশ যতই দুর্নীতিবাজ হোক, যতই সন্ত্রাসী আগুন লাগাক, পুলিশ তো লাগবে, পুলিশ ছাড়া তো চলবে না। তাহলে পুলিশটা প্রতিষ্ঠানটাকে দাঁড় করতে হবে। তো শুরুটা কেমন করে করবে? আমার তো মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার এটিই বুঝে উঠতে পারে নাই। কারণ প্রফেসর ইউনূস বিশ্বের সবচাইতে কিন্তু দেখেন, নোবেল প্রাইজ বলেন, ব্যক্তি বলেন, শ্রেষ্ঠ ব্যক্তি, আমাদের গর্ব, বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যক্তি। সে আসে বলে এই যে ভারত থাবা দেওয়ার চেষ্টা করে পারতেছে না, বিকজ অফ আমার ধারণা ইউনূস টাকা চাইলে বিশ্বের যত প্রতিষ্ঠান আছে টাকা দিয়ে ফেলে তারে। তা যে হেল্প চায়, যে আসে সেই হেল্প। জাতিসংঘে গেছে, তার সাথে দেখা করার জন্য লাইন পায় না। আর আমাদের আগের সরকারগুলো বয়ে থাকে, আগেই প্রোগ্রাম করে কার সাথে দেখা করবে এই। কিন্তু উনি যে উপদেষ্টা পরিষদ করেছে, পছন্দ করেছে, এইটা করে ভুল। অর্থাৎ উনি বিখ্যাত হচ্ছে, উনি ব্যবসায় বিখ্যাত হচ্ছেন, অর্থনীতিতে, সরকার চালানে উনি ব্যর্থতার মানে সক্ষমতার পরিচয় দিতে পারছে বলে মনে হয় না। এই আপনার এই উপদেষ্টা পরিষদের কারণে তিনি বিপদে আছে আমার ধারণা। এই ধরেন, কল্পনা করেন, এই ডক্টর ইউনূস ছাড়া যদি এই উপদেষ্টা পরিষদ পুরোটা চেঞ্জ করে ফেলে, তাহলে কোনো সমস্যা আছে? বরং সেটা বেটার হবে। কিন্তু উনি কারে যারে ঢোকায় দেয় আর তার বাইরে। ১৯ বছরের অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হচ্ছে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা। সেই জায়গা থেকে আমরা জানি যে কূটনৈতিক চ্যানেল ইতিমধ্যেই হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, যদিও ভারতের পক্ষ থেকে কোনো জবাব আসেনি। কিন্তু বাংলাদেশের আসলে করণীয় কি থাকবে? না দেখেন, এখানে শেখ হাসিনা ভারতের জন্য সমস্যা আছে। কারণ আমরা বৃহৎ প্রতিবেশী দেশ এবং আমাদের সাথে ভারতেরও অনেক বাণিজ্য আছে, আমাদেরও আছে। সুতরাং প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক উন্নতি হওয়া দরকার। কিন্তু শেখ হাসিনা যতক্ষণ ভারতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কূটনৈতিক টানাপোড়েন থাকবেই। সুতরাং ভারত তো বন্দি বিনিময় চুক্তি আছে আমাদের, সেই চুক্তির পেতে আমরা অনুপ চেটিয়া সহ অনেককে ফেরত দিছি, ভারতও কিন্তু ফেরত দিছে জেএমবির ইয়ারা। এখন এইখানে এসে যদি ভারত ফেরত না দেয়, তাহলে তো বাংলাদেশের সাথে টানাপোড়েন হবেই। কারণ চুক্তিতে যেটা আছে, চুক্তি যে 2016 সালে যেটা সংশোধন লাস্ট করেছে, সেখানে বলা আছে যে কেস ট্রায়ালে উঠলেই যদি সেই যে দেশে ট্রায়াল উঠবে, সেই দেশে ট্রায়াল উঠলেই যদি চায় তাকে ফেরত দিতে হবে। আবার যে ব্যক্তি যে অপরাধ করে যে দেশে আশ্রয় নিয়েছে, সেই দেশে যদি ট্রায়াল হয়, তাহলে সেই দেশে এই দেশে ফেরত নাও দিতে পারে। কিন্তু একটা ধারা আছে যে যদি দেখা যায় রাজনৈতিক উদ্দেশ্যে যে ট্রায়ালটা হচ্ছে, তাকে হয়তো দণ্ড দেওয়া হবে ইচ্ছা করে। সুতরাং সেখানে কিন্তু এই ধারাটা আছে, সেখানে সে কারণ দেখাইতে পারে এবং তার হয়তো কারণ হিন্দুস্তান টাইমস এটার একটা অ্যানালাইসিস দিয়েছিল যে ভারত ইচ্ছা করলে এইভাবে ব্যাখ্যা দিয়ে হয়তো আটকায় দিবে। সেটা হলো যে বলবে যে যেহেতু শেখ হাসিনার প্রতিপক্ষ সরকার বাংলাদেশে আছে, সুতরাং তাকে নিয়ে অকারণে জেল ফাঁসি দিয়ে দিতে পারে, এই কারণে তার জীবন রক্ষার্থে দেওয়া হবে না। কিন্তু এটা তো খোঁড়া যুক্তি মানে কি, একটা দেশে সে পালায়া গেছে, তার প্রতিপক্ষই তো ক্ষমতায় থাকবে, তার বন্ধুকে থাকবে না, ওই তারা ইচ্ছে করলে এরকম আটকায়। আমার ধারণা যে তাকে ব্যক্তিগত ধারণা, এটা সামষ্টিক না, ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনার কাছে এত কিছু নিছে, এই কৃতজ্ঞতার কারণে তাকে আমার ধারণা আমাদের বাংলাদেশে ফিরিয়ে দিবে না। কারণ দিলেই ভাববে যে তার ফাঁসি, কারণ সে যে আপনার জামাতের লোকগুলোকে যে ধরে ধরে ফাঁসি দিছে, একই আইন আছে, তো সে যেভাবে গণহত্যা করছে তারও তো ফাঁসি হবে। ট্রাইব্যুনালে কিন্তু আমরা দেখছি যে বিচারও চলছে, তার তো ফাঁসি হবে। জনাব রাশিদুল ইসলাম, আমরা যেমন গণঅভ্যুত্থানের পর নির্বাচন নিয়ে কথা বলছি, আমরা সংস্কার নিয়ে নানামুখী আলোচনা করছি, সেখানে রাজনৈতিক দলগুলো থেকে আমরা একটি কথা বারবার শুনছি, সেটা হচ্ছে ষড়যন্ত্রের কথা। ইতিমধ্যে বিএনপি নতুন চক্রান্তের কথা বলেছে, হঠাৎ দল ভাঙার ষড়যন্ত্রের কথা বলছে বিএনপি, কেন? এটি বিএনপি বলছে, এই ব্যাখ্যাটা আসলে আমাদের পক্ষে ওইভাবে সরাসরি দেওয়া সম্ভব না। তবে আমি, আজিজ ভাই যেমন বলছিলেন যে ব্যক্তিগত ওপিনিয়ন, আমারও ব্যক্তিগত ওপিনিয়ন, আমার মনে হয় না যে বিএনপির যে শক্তি আছে, তাদের যে নেতা কর্মী যে পরিমাণ বিপুল
সংখ্যক নেতাকর্মী রয়েছে, কোথাও কোনো ষড়যন্ত্র যদি হয় সেই ষড়যন্ত্র আমার মনে হয় না কোনোভাবেই সার্থক হবে, সফল হবে। এবং আমার কাছে মনে হয় 2025 সাল এটা একটি বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের একটি বছর হবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর আমি অন্য একটি বিষয় বলতে চাই, সেটা হলো যে আজিজ ভাই যেমন বলছিলেন যে শেখ হাসিনার বিচার, আমি বলবো শুধু শেখ হাসিনার বিচার না, শেখ হাসিনার এই দীর্ঘ সময়, এই ফ্যাসিজমের দীর্ঘ সময়ে যে ঘটনাগুলো ঘটেছে প্রতিটি ঘটনার বিচার হওয়া উচিত। দেশের মানুষ ভোট দিতে পারি নাই, আয়না ঘরের মতো একটি আমরা কি অবস্থা দেখেছি, সেখানে মানুষকে নিয়ে কিভাবে নিপীড়ন করা হয়েছে, আমরা দেখেছি যে মানুষকে কিভাবে গুম করা হয়েছে। আমার যে অঞ্চলে বাড়ি ওই উপজেলার কেশবপুর, যশোর কেশবপুরে, ওখানে একজন খুব পপুলার একজন বিএনপির নেতা ছিলেন, ওনাকে আমার অফিস পল্টনে একটা হোটেল থেকে কিভাবে তাকে গুম করা হয়েছে, হয়ে 2 দিন পরে তার লাশ পাওয়া গেছে বুড়িগঙ্গা নদীতে। গত আসলে 1.5 দশকের বিচারের কথা বলছেন নিশ্চয়ই। ইয়েস, আমি বলছি গত 1.5 দশকে যে সমস্ত ঘটনা ঘটেছে, আপনি যদি দেখেন যে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, $16 বিলিয়ন প্রতি বছর পাচার করা হয়েছে, এগুলোকে বিচার হবে না? এগুলো তো অবশ্যই বিচার হতে হবে। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশিদুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।